প্রিয় দর্শক, ভারত পাকিস্তান সিজ ফায়ার হয়ে গিয়েছে এক রকমের। এটি এখন একটা পুরনো প্রসঙ্গ, বাট এই বিষয়ে কিছু বিষয় আলোকপাত করতে চাচ্ছি, দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি কিছু বিষয়। কিভাবে সিজ ফায়ার হলো? হাসতে হাসতে দুটো দেশ যুদ্ধ শুরু করলো, আবার হঠাৎ করে সিজ ফায়ারে চলে গেল, এরকম কি বিষয়টি? ঘটনার পেছনের ঘটনা আসলে কি ছিল? তো এরকম কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো দর্শক, আপনাদের জানা আছে যুক্তরাষ্ট্র শুরুর দিকেই বলেছিল, যখন ভারত পাকিস্তান যুদ্ধ এই অবস্থায়, তারা সাফ জানিয়ে দিয়েছিল যে এটি ভারত পাকিস্তানের যুদ্ধ, আমাদের এতে করবার কিছু নেই। তারা নাক গলাবে না এমন কিছু কথাবার্তা কিন্তু তারা বলেছে পরিষ্কারভাবে। বাট পরবর্তীতে দেখা গেল যুক্তরাষ্ট্র বিষয়টিতে ভালোভাবেই জড়িয়েছে। কেন? তো ঘটনা বিশ্লেষণে দেখা গেল বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় ভারত পাকিস্তান যে যুদ্ধের বিষয়টি, তারা ইন্ডিয়া অফেন্সিভ রোল প্লে করলো, হঠাৎ করে পাকিস্তানে হামলা করে ফেললো, এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান রিটালিয়েট করলো। সো কি হতে পারে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নিউক্লিয়ার ওয়েপন্স আছে দুই দেশের কাছেই, এবং চতুর্দিকে রটে গিয়েছিল যে কেউ একজন সেই ভুল করে ফেলবে। তো এইসব ভয় আশঙ্কা থেকে, দায়িত্ববোধ থেকে নিজেদের এবং বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্র কিন্তু জড়িয়েই পড়লো শেষ অবধি। তো যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছিল যে 9 মে শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারের কাছে অত্যন্ত ভয়ঙ্কর এবং সংবেদনশীল একটি তথ্য আসে, গোয়েন্দা তথ্য। আর সেই তথ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রোঅ্যাক্টিভ হয়ে ওঠে। এটা ভীতির সঞ্চার করে, এমনকি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যেও। সেই তথ্যটি নাকি এমন একটি ভয়ঙ্কর এবং সংবেদনশীল তথ্য ছিল, এবং সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবহিত করে জেডি ভেন্স, যিনি এখন ভাইস প্রেসিডেন্ট আছেন যুক্তরাষ্ট্রের, তিনি মোদিকে ফোন করেন। মোদির সঙ্গে তার একটি ফোন আলাপ হয়, এবং সম্ভবত মোদিকে তিনি ব্রিফ করেন যে সংবেদনশীল এবং ভয়ঙ্কর গোয়েন্দা তথ্যটি তারা পেয়েছেন। সেই তথ্যটি মোদির সঙ্গে শেয়ার করা হয়, এবং মোদির হাই আপসরা, প্রতিরক্ষার যারা যারা ছিলেন, তাদের সঙ্গে বিষয়টি শেয়ার করা হয়। তো তখন এই বিষয়টি কিন্তু অন্যদিকে মন নেয়। তখন আর বিষয়টি ভারত পাকিস্তানের মধ্যে থাকে না, আর একটু বড় স্কেলে এটি মন নেয়। তখন যেটি হয়, জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস, এরা একটি মিটিং করেন নিজেদের মধ্যে। আর সেই মিটিং করে তারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই শনিবার সকালে, এই ঘটনাগুলো কিন্তু শুক্রবারের 9 মে, তো 10 মে গতকাল শনিবার ছিল, শনিবার দিন সকালেই ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে জানিয়ে দেন যে একটি কমপ্লিট অ্যান্ড ইমিডিয়েট সিজ ফায়ার হচ্ছে, এবং ভারত পাকিস্তান দুই দেশ তাতে এগ্রি করেছে। খুবই আনএক্সপেক্টেড ছিল বিষয়টি, এবং আনন্দেরও। আনএক্সপেক্টেড এবং আনন্দের সারা বিশ্বের জন্য, শুধু ভারত পাকিস্তান বা এই আমাদের ভারতবর্ষের লোকের জন্য না, সারা পৃথিবীর জন্য আনন্দের এবং স্বস্তির ছিল একটি বিষয়। কারণ দর্শক, আমাদের জানা আছে যে দুইটি দেশই কিন্তু পারমাণবিক বোমা তাদের আছে, তারা পজেস করে, এবং যে কোনো মুহূর্তে যে কারো ভুলের জন্য একটি কেয়ামত হয়ে যেতে পারত, শুধু এই অঞ্চলে না, সারা পৃথিবীতে। এখনকার নিউক্লিয়ার ওয়েপন্সগুলো এই পরিমাণ শক্তি সঞ্চয় করে, এই পরিমাণ শক্তি ধারণ করে, কোথাও এরকম কিছু হলে সেটি কিন্তু 1945-এর হিরোশিমা নাগাসাকি না, আরো বেশি বড় ডিমেনশনে এটার ক্ষয়ক্ষতি হবে, পরিবেশ বিপর্যয় ঘটবে, কোটি কোটি মানুষ মারা যাবে তেজস্ক্রিয়তার কারণে, খাদ্যাভাবে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটি। তো সেই জন্য সারা বিশ্বের জন্য এটি নিশ্চয়ই স্বস্তির ছিল, যেভাবেই সিজ ফায়ারের আহ্বান আসুক না কেন, এবং যেভাবেই এটি সংগঠিত হয়ে থাকুক না কেন। তো তিনি জানান তার সোশ্যাল ট্রুথ সোশ্যালে যে কমপ্লিট এবং ইমিডিয়েট সিজ ফায়ার, এবং দুটো দেশ রাজি হয়েছে তাতে। ইউএস পররাষ্ট্র দপ্তর 48 ঘন্টায় জেডি ভান্সের এবং রুবিওর নেতৃত্বে যে সিজ ফায়ার হতে পারলো, সেটিকে প্রশংসা করেছে, এবং বলেছে যে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে, এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে ক্রেডিট পেতে পারে। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করে যুক্তরাষ্ট্রকে ক্রেডিট দিয়েছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প একটি চমৎকার কাজ করেছেন এই অঞ্চলে শান্তি বজায় রাখবার জন্য, তিনি যা করেছেন ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি
বিপরীতে যুক্তরাষ্ট্রের নাম নেননি। যুক্তরাষ্ট্রের এই যে যেই সব কর্মকর্তার কথা বললাম, যে ডিফেন্স থেকে শুরু করে, তাদের বিষয়ে কিছুই বলেননি। তিনি বলেছেন ২ দেশের আলোচনার ভিত্তিতেই সিজ ফায়ার সংগঠিত হয়েছে বা আমরা সিজ ফায়ারে রাজি হয়েছি। বিষয়টি আসলে এরকম ছিল না। যুক্তরাষ্ট্র অনেকটা বাধ্য করেছে ভারতকে এবং ভারতও বাধ্য হয়েছে। এবং আরো খবর আছে যেখানে জানা যাচ্ছে যে ভারত ভরকে গিয়ে, কারণ পাকিস্তান যেভাবে রিটালিয়েট করেছিল ভারতের অফেন্সিভের বিপরীতে, তো সিএনএন এর ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড যিনি আছেন নিক রবার্টসন, অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট, তিনি ডিপ্লোম্যাটিক এডিটর সিএনএন এর, তো তিনি বলছিলেন যে পাকিস্তান রেসপন্ডেড উইথ রিলেন্টলেস অ্যান্ড ম্যাসিভ ব্যারাজ অফ মিসাইলস অ্যান্ড রকেটস। তো বিরোধীনভাবে পাকিস্তান এই ম্যাসিভ ব্যারাজ অফ মিসাইলস অ্যান্ড রকেটস রিলেন্টলেসলি ইন্ডিয়ার দিকে ছুড়ে দিয়েছিল। ৩৬টি স্থাপনায় আঘাত করেছে এবং মোদী সরকার, ভারতের প্রতিরক্ষা দপ্তর ভরকে গেছে। তারা এটা আশা করেনি যে পাকিস্তান এইভাবে রিটালিয়েট করবে। তো অলরেডি ভরকে যাওয়া মোদী, তার উপর আমেরিকা খবর দিয়েছে যে অত্যন্ত সংবেদনশীল এবং ভয়ঙ্কর তথ্য আছে মোদির জন্য। সো সেই তথ্য সবকিছু মিলিয়ে মোদী খুব শিগগিরই তার মাইন্ড চেঞ্জ করেন। আগে যতই হুমকি ধামকি দিচ্ছিলেন যে শেষ দিকে ছাড়বো, এই করবো সেই করবো, শেষ অব্দি তিনি তার মাইন্ড চেঞ্জ করেন এবং তিনি এমনকি সৌদি আরবের দ্বারস্থ হন, তুরস্কের দ্বারস্থ হন যে এই বিষয়ে কিছু করবার জন্য তারা কোনো মধ্যস্থতা করতে পারে কিনা। মোদী কিন্তু এই বিষয়ে এগিয়ে এসেছেন সিজফায়ারের পক্ষে কাজ করবার জন্য। পাকিস্তান রেসিপ্রোকেট করেছে, পাকিস্তান হ্যাঁ বলেছে, অ্যাগ্রি করেছে। হ্যাঁ, এটি পাকিস্তানের জন্য দরকার ছিল, কারোর জন্য এটি খুব দামি জিনিস ছিল না, খুব ভালো জিনিস ছিল না। পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে যথেষ্টই এবং আরো ক্ষতিগ্রস্ত হতো। সবচেয়ে বড় কথা হলো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এমনকি নিরীহ লোক মারা যেত, অনেক বড় ধরনের সমস্যা হতে পারত। তো পাকিস্তানও শুভবুদ্ধির পরিচয় দিয়েছে, পাকিস্তান হ্যাঁ বলেছে, পাকিস্তান অ্যাগ্রি করেছে। সো দুই পক্ষের এগ্রিমেন্টের ভিত্তিতে সিজ ফায়ার হয়েছে। যদিও আমরা শুনেছি যে আজ অবধি, আজকেও পর্যন্ত নাকি দুপুর পর্যন্ত দুই পক্ষই গোলাগুলি করেছে, গোলাগুলির শব্দ পাওয়া গিয়েছে, বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, যেটাকে আমরা লাইন অফ কন্ট্রোল বলি, এলওসি, লাইন অফ কন্ট্রোলের আইনের এদিক ওদিক দুই পারেই নাকি কিছু শব্দ পাওয়া গিয়েছে, যে যুদ্ধ পুরোপুরি এখনো থামেনি। তো পরে আবার জানা গিয়েছে যে না, এটি বন্ধ হয়ে গিয়েছে, এখন সবকিছু শুনশান আছে, শুনশান নীরবতা, এবং সিজ ফায়ার কার্যকর হয়েছে। তো এটি সারা পৃথিবীর জন্য চমৎকার খবর। আর বিশেষভাবে আমি এই বিষয়ে কথা বলতে চাইলাম এই জন্যে যে মোদি হেরে গেল নাকি পাকিস্তান জিতে গেল, এটি আসলে আমার কোনো ইস্যু ছিল না এই বিষয়ে কথা বলার। মূল বিষয়টি হলো যে পাকিস্তান, ইন্ডিয়া একটি অপশক্তি এখানে। বিশেষভাবে এই প্রসঙ্গে যদি বলতে যাই, এই উপমহাদেশের শান্তি রক্ষা, ভারসাম্য রক্ষা, এই বিষয়ে এই প্রেক্ষাপটে ইন্ডিয়া একটি অপশক্তি। আর বিশেষভাবে ইন্ডিয়া এই অপশক্তি হতে পেরেছে মোদির আমলে। মোদির আমলে ইন্ডিয়া একটি অপশক্তি হয়ে উঠেছে। কেন বলছি সে কথা? কারণ ইন্ডিয়ার প্রতিবেশীদের কারোর সঙ্গে সদ্ভাব নেই। প্রত্যেকটি প্রতিবেশীর সঙ্গে তাদের দাদাগিরি আছে, দাদাগিরি দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে প্রত্যেক প্রতিবেশীকে, এমনকি তারা নেপালকেও ছাড়েনি। হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়ার, পাকিস্তানের সঙ্গে তাদের অন্য সম্পর্ক আছে, অন্য সমস্যা আছে। এখানে অন্য একটি ব্যাপার আছে, ধর্মীয় বিদ্বেষ আছে। যেহেতু উগ্র ডানপন্থী দল বিজেপি সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গে আমাদের অন্য ইস্যু আছে। কিন্তু নেপাল কিন্তু একটি হিন্দু অধিষ্ঠিত রাষ্ট্র এবং হিন্দু দেশ নেপাল, পৃথিবীতে একমাত্র হিন্দু দেশ অফিসিয়ালি নেপাল। তো সেই নেপালের সঙ্গে তাদের সমস্যা, শ্রীলঙ্কার সঙ্গে তাদের সমস্যা, পাকিস্তানের কথা তো বলে লাভই নেই, চীনের সঙ্গে অবশ্যই বড় ধরনের সমস্যা, আর সাম্প্রতিককালে আমাদের সঙ্গে সমস্যা। তো এমন কোনো প্রতিবেশী নেই যারা ইন্ডিয়াকে পছন্দ করে বা ইন্ডিয়া কাউকে সুখে রেখেছে, এমন কোনো বিষয় নেই। তো তাই আমি বলছিলাম যে ইন্ডিয়া একটা অপশক্তি, আর যে কোনো অপশক্তির পরাজয় আমাদের কাছে কাম্য, অতি কাঙ্ক্ষিত বিষয়। সমস্ত অপশক্তির পরাজয় হোক এবং মানবতার জয় হোক, বিশ্ব শান্তি সমুন্নত থাকুক, এটি আমরা চাই। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।